বলি আমাদের বাস্তব জীবনে রোমান্টিকতার অনেকগুলো দিক থাকে, এক একজনের এক একটা জায়গা ভালো, মানে আমাদের ভারতবর্ষের আঙ্গিকে বলছি, এক একজনের এক একটা জায়গা ভালো লাগে। কারো পুরীতে যেতে ভালো লাগে, সমুদ্র তট, কেউ ভাইজাকে চলে যান। কিন্তু প্রকৃতগতভাবে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার একটা চমৎকার জায়গা হচ্ছে জয়পুর। বিশ্বাস করুন, আপনি যদি মানে আমি গিয়েছিলাম প্র্যাকটিক্যালি সাম টাইম অফ ফেব্রুয়ারি মার্চ, তখনও ঠান্ডা, বেশ খানিকটা ঠান্ডা, একটা অদ্ভুত আকর্ষণীয় শহর এবং শহরের চারিদিকটা এখন তো আরও চমৎকার হয়েছে। এবং আপনি যদি একটু উঁচু কোনো জায়গা থেকে, কারণ জয়পুরে যদি আপনি দিল্লি থেকে যান তাহলে এটা রিয়েলাইজ করতে পারবেন না, যদি আপনি অন্য দিক থেকে যান, আজমির থেকে যান, তাহলে আপনি খানিকটা দেখতে পাবেন যে পুরো পিঙ্ক সিটি একটা, সবগুলো বাড়ির ওই রকম রং, ঠিক পিঙ্ক না, একটু অরেঞ্জিশ পিঙ্ক, এরকম একটা অদ্ভুত হয়ে রয়েছে শহরের বিভিন্ন জায়গাটা। তো মানুষগুলো ভালো, এবং শহরটাতে গেলেই আপনার মনটা ভালো হয়ে যাবে, সকাল থেকে রাত্রি অবধি একটা অসাধারণ জায়গা। তো সেই জয়পুরে কিন্তু এখন ক্রিকেট স্টেডিয়াম হয়ে গেছে, ফুটবল স্টেডিয়াম হয়ে গেছে, দেশ বিদেশের অতিথিরা আসলে তাদেরকে জয়পুরে গিয়ে কনফারেন্স হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, এবং শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতির একটা পীঠস্থান হয়ে যাচ্ছে কিন্তু নর্থ ওয়েস্টার্ন পার্টে জয়পুর। এবং জয়পুরকে ভালো লাগার অন্যতম আরেকটি কারণ কিন্তু ইউইএম জয়পুর। কি আছে সেখানে, কি মহিমা, খুব যেতে ইচ্ছা করছে। কি বলেন ইউইএম জয়পুরের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, তার বসে আছেন, ওয়েলকাম স্যার। এবং জয়পুরের সঙ্গে সঙ্গে আমার আরেকটা দিকও ধরতে হবে, সেটা যে কানেকশনটা আমাদের মধ্যে ইউইএম কলকাতা বা নিউ টাউন, প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী বসে আছেন, ওয়েলকাম স্যার। শুনি আপনার কাছ থেকে প্রথম, প্লিজ। নমস্কার, আমি বিশ্বজয় চ্যাটার্জি, ইউইএম জয়পুরের ভাইস চ্যান্সেলর, রিপ্রেজেন্টিং আইএম অ্যান্ড ইউইএম গ্রুপ। এবার দেখুন, ইউইএম জয়পুর এমন একটা জায়গা যেটা আইএম ইউএম গ্রুপের একটা সংস্থা, যেটা কলকাতার বাইরে, পুরনো, কারণ 2011 সালে আমাদের স্থাপনা হয়, আজকে তো 2026 সাল হয়ে গেল, মানে 15 বছর। 2015-এ প্রথম ব্যাচ বেরোয়, তার মানে এই যে 2026-এর ব্যাচটা বেরোলো, মিলিয়ে 12টা ব্যাচ বেরিয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট ভালো ভালো জায়গায় অবস্থান করছে। আজকে আপনি যদি পৃথিবীর সর্বত্র দেখেন, সেটা মাইক্রোসফটই দেখুন, গুগল দেখুন, অ্যাপল দেখুন, বড় বড় অর্গানাইজেশন যেগুলো দেখে থাকেন, সেসব অর্গানাইজেশন যদি আপনি দেখেন, আবার বিভিন্ন অর্গানাইজেশন লাইক পিডব্লিউসি, যেগুলো মোর ম্যানেজারিয়াল ওরিয়েন্টেড অর্গানাইজেশনও যদি আপনি দেখেন, সেগুলো টেকনিক্যালও আছে যদিও, তাও ম্যানেজারিয়াল ওরিয়েন্টেড অর্গানাইজেশনস যেগুলো যদি দেখেন সেগুলো, হসপিটালস যদি দেখেন, বড় বড় হসপিটালস, সব জায়গায় আপনি দেখবেন আমাদের স্টুডেন্টরা ম্যানেজমেন্টের টপ পজিশনে কাজ করছে এবং টেকনিক্যালেও টপ পজিশনে কাজ করছে। আমরা বলি যে উই রাইড অন দ্য সাকসেস অফ আওয়ার স্টুডেন্টস, এবং তারা, আমাদের স্টুডেন্টরা, দে আর কন্টিনিউয়াসলি অ্যাডিং ফেদার্স টু দেয়ার ক্যাপ, এবং উই আর হ্যাভিং দ্যাট ফেদার্স ইন আওয়ার ক্যাপ টু। স্টুডেন্টসরা যে ফেদার তাদের ক্যাপে পাচ্ছে, আমরাও সেগুলো আমাদের ক্যাপে পাচ্ছি, কারণ স্টুডেন্টসদের সাকসেসই তো আমাদের সাকসেস। খুব ভালো লাগে ভেবে যে আজকে যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, সেখানে আমি যদি বলি যে আমি এই দেশে এসছি বা এই জায়গায় এসছি, কোনো একটাভাবে সোশ্যাল মিডিয়ায় হোক বা কোনোভাবে আমি যদি জানাই, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কোনো না কোনো স্টুডেন্ট আমাকে ফোন করবে বা কন্ট্যাক্ট করে বলবে, স্যার একবার দেখা করা যায়, বলে হয় তার বাড়িতে নিয়ে যাবে, নয় আমরা কোথাও একটা দেখা করব। এবং শুনতে খুব ভালো লাগে তাদের থেকে ইন্ডাস্ট্রিজ চেঞ্জেস, কারণ তারা একদম টপ লেভেল থেকে দেখছে। তারা এক সময় স্টুডেন্ট ছিল, তারা বলতে পারেন বটম লেভেল থেকে দেখতো, আজ পুরো ল্যাডার পেরোতে তারা এখন টপ পজিশনস অফ টপ কোম্পানিজ। তারা ইন্ডাস্ট্রিকে একদম উপর থেকে দেখছে, তাদের থেকে ইন্ডাস্ট্রির যা যা চেঞ্জেস হচ্ছে সেগুলো শুনতে পারি, এবং শুনে আমার কি লাভ হয়, সেই চেঞ্জেসগুলো নিয়ে এসে আমরা আমাদের সিলেবাসে, আমাদের কারিকুলামে, আমাদের টিচিং মেথডোলজিতে ইনকর্পোরেট করি, যাতে করে আমাদের যে নেক্সট ব্যাচ অফ স্টুডেন্টসরা বেরোয় তারা আরও ভালো করতে পারে ইন্ডাস্ট্রির জন্য। এসব করে থাকি। এবারে পয়েন্ট ইজ যে বেঙ্গল থেকে
কি ছেলেরা জয়পুরে যায়? দলে দলে যায়, প্রচুর ছেলে যায়, 200-300 ছেলে প্রত্যেক বছর যায়, আরও বেশি মাঝে মাঝে। তার কারণটা খুব সিম্পল, তার কারণ হচ্ছে জয়পুরে আমাদের যে ইউএম জয়পুর ক্যাম্পাস, ওটা একটা হোম আউটসাইড হোম। মানে আপনি যেই ক্যাম্পাসে ঢুকবেন, প্রথম জিনিস কি, প্রথমেই তো আপনি দেখুন টিচিং ফ্যাসিলিটিস এগুলো, তারপর মানে আপনি ডে 2 থেকে দেখা শুরু করেন। ডে 1-এ গিয়েই আপনি কি দেখেন, ক্যাম্পাসটা কীরকম, আমার থাকার জায়গাটা কীরকম, আমি কোথায় থাকবো, কোথায় পড়তে আসবো, এইসব দেখেন। ঢুকেই আপনি দেখবেন একটা 32 একরের বড় ক্যাম্পাস, এবং আপনি জয়পুর বলতে অনেকেই না ভাবে রাজস্থান মানে রেগিস্থান, এরকম একটা ধারণা অনেক সময় অনেক মানুষের মাইন্ডে চলে আসে। তারা ভাবে রাজস্থান মানে ডেজার্ট, সেরকম হবে। কিন্তু ডেজার্ট কিন্তু অনেক দূরে আছে, জয়সালমীরে। মানে ধরুন যে কারণে শিলিগুড়ি, দার্জিলিং থাকা সত্ত্বেও, শিলিগুড়ির পর দার্জিলিং আর কি, দার্জিলিং থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ পাহাড়ি জায়গা বলা যায় না, সেই একই কারণে রাজস্থানে জয়সালমীর থাকা সত্ত্বেও রাজস্থানকে পুরোপুরি মরুভূমির জায়গা বলা যায় না। কারণ মরুভূমি যে জায়গায় আছে জয়সালমীর, সেটা কিন্তু জয়পুর থেকে অনেকটা দূরে। মানে আমাদের থেকে দার্জিলিং যতটা দূরে, অলমোস্ট ততটা দূরে হচ্ছে জয়পুর থেকে জয়সালমীর। ফলে আপনি যদি জয়পুরে যান, দেখবেন একটা কমপ্লিটলি ডেভেলপড সুন্দর শহর, বিরাট বড় বড় রাস্তা। আমরা যখন কলকাতা থেকে যাই, কলকাতা যেহেতু অনেক পুরনো শহর, অনেক আগে গঠিত হয়েছে, ফলে আমরা দেখতে পাই যেরকম টাইপের রাস্তা আমরা দেখে অভ্যস্ত, জয়পুরে কিন্তু যে নতুন শহরটা, জয়পুর যে পুরনো শহরের বাইরে যে নতুন শহর গঠন হয়েছে, যেখানে আজকে বসবাস সব গড়ে উঠেছে, যেখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যেখানে মানে লোকে থাকে, যেখানে লোকে চাকরি করে, যেখানে লোকে কাজ করে, সেই জায়গায় যে শহরটা, সেই শহরটা কিন্তু বিরাট বড় বড় রাস্তা, খুব চওড়া চওড়া, একদম শহরের মধ্যে বিরাট চওড়া চওড়া রাস্তা, যেটা আমরা ভাবতেও পারি না। ফলে ইট ইজ আ টোটালি আরবান, টোটালি ডেভেলপড, ভীষণ সুন্দর একটা শহর, যেটা কিন্তু আপনি ইনিশিয়ালি প্রথম ফেজে গেলেই একটা মনে হবে যে এই শহরটার মধ্যে একদম একটা আধুনিকতা রয়েছে, যেটা মানে কম্পেয়ারেবল টু এনি বিগ সিটি আউটসাইড অফ ইন্ডিয়া। যদি আপনি ভাবতে পারেন যেরকম মানে স্বপ্ন নিয়ে আমরা বিদেশের কথা ভাবি, সেরকমই একটা স্বপ্ন কিন্তু আপনি জয়পুরে নামলেই শহরটার মধ্যে পাবেন, বড় বড় রাস্তা। ক্যাম্পাসে ঢুকলেন, ওই যে বললাম, ঢুকে একটা আপনার মাথায় আছে যে এটা একটা ডেজার্ট কি, ক্যাম্পাসে ঢুকেই দেখবেন 32 একরের ক্যাম্পাস, যেখানে 1000+ ট্রিজ আছে, 1000-এর ওপরে গাছ আছে। পুরো যে ক্যাম্পাসটা ওটা গ্রিন, সুন্দর একটা ফিলিং দেবে। আপনি যে রাস্তা দিয়ে যাবেন, দুপাশে এত গাছ দেখতে দেখতে যাবেন, যেটা দেখে প্রথমত আপনি অবাক হবেন যে বাবা, এটা কোথায় এসে পড়লাম, এত গাছ, এতই। প্রথমত ওটা পেরিয়ে ঢুকলেন, ঢুকেই দেখবেন আমাদের ক্যাম্পাসের মধ্যে 1000 ট্রিজ লাগানো, এবং সব কটা বিল্ডিং, প্রায় 11টা বিল্ডিং আছে ক্যাম্পাসের মধ্যে, প্রত্যেকটা বিল্ডিং গাছ দিয়ে ঘেরা, এবং বিল্ডিংগুলোর মধ্যে একটা গথিক আর্কিটেকচার যে স্টাইল আমরা বলে থাকি, সেই গথিক আর্কিটেকচারে বানানো বিল্ডিং। ঢুকেই ভীষণ একটা সুন্দর ফিলিং হবে যে 11টা বিল্ডিং, প্রায় 5-6টা ক্যান্টিন, সুন্দর সুন্দর জায়গা, বসার জায়গা, যেখানে স্টুডেন্টরা বাইরে বসে ল্যাপটপে কাজ করছে, বা বসে কোনো একটা হয়তো খেলা নিয়ে ডিসকাশন করছে, বা পড়াশোনা নিয়ে ডিসকাশন করছে, বা বাইরে বসে কিছু একটা ক্যান্টিন থেকে নিয়ে এসে সুন্দর বসে খাচ্ছে। স্টুডেন্টরা সুন্দর নিজেরা একটা মানে লাস্ট ব্যাচের স্টুডেন্টরা একটা সুন্দর জায়গা বানিয়ে দিয়ে গেছে, যেখানে স্টুডেন্টরা বসে গল্প করতে পারে, সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, এরকম। এবং এই ক্যাম্পাসের মধ্যে আপনি যে প্রথমত যে ঘরটা পাবেন, সেই ঘরটাতেও দেখতে পাবেন প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে জানলা। 3জন স্টুডেন্ট যদি ঘরে থাকে, বা 2জন স্টুডেন্ট যদি ঘরে থাকে, 2 শেয়ারিংও আছে, 3 শেয়ারিংও আছে। বেশ। প্রত্যেকটা স্টুডেন্টের একটা নিজস্ব জানলা, প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে জানলা আছে, তার নিজস্ব খাট, তার নিজস্ব আলমারি, তার নিজস্ব টেবিল, তার নিজস্ব চেয়ার, সুন্দর একটা থাকার ব্যবস্থা তার মধ্যে, ক্যাম্পাসটার মধ্যে হোস্টেলে রয়েছে। এই হোস্টেল থেকে 2 পা এগিয়ে গেলেই কলেজ বিল্ডিং, যেখানে পড়াশোনা হয়, এবং খুব সহজে মানে হচ্ছে আমরা ধরুন আমাদের ক্লাস 9:30টায় শুরু হলে, ওই যে সকাল 8টা বা 8:30টার মধ্যে বেরিয়ে পড়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ট্রাভেল করে যাওয়া, তার কোনো প্রয়োজনীয়তা নেই। সেই 1 থেকে 1.5 ঘন্টা, মানে 1 থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা, বা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টার যে যাতায়াত, সেটা অতি সহজেই অ্যাভয়েড করা যায়, কারণ ক্যাম্পাসেই থাকা, হোস্টেল থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে কলেজ বিল্ডিংয়ে চলে গেলে। এটা একটা বিরাট সুবিধা। এবারে হোস্টেলে থাকলে যে সুবিধাটা হয়, হোস্টেলে যত দিন যাবে তত তুমি অ্যাজ আ স্টুডেন্ট দেখতে পাবে যে অদ্ভুত একটা পিয়ার টু পিয়ার একটা অদ্ভুত রিলেশন।
মানে স্টুডেন্টরা একসাথে বসে পড়াশোনা করছে, রাত্রিবেলা হোস্টেলের ঘরে একসাথে পড়াশোনা করছে, টিচার সেখানে গিয়ে গিয়ে আবার একটু চেক করে আসে পড়াশোনা করছো তো। প্রত্যেক দিনের কিন্তু রুটিন থাকে টিচারদের, তারা গিয়ে গিয়ে চেক করে আসে যে তারা পড়াশোনা করছে স্টুডেন্টরা, গিয়ে স্টুডেন্টদের সাথে বসে তাদের পড়াশোনায় হেল্প করে। কোনো স্টুডেন্টের যদি দরকার পড়ে সে সঙ্গে সঙ্গে টিচারের বিল্ডিংয়ে যেতে পারে, মানে টিচারের বিল্ডিংটা আর স্টুডেন্টের বিল্ডিংটা পাশাপাশি। কোনো স্টুডেন্টের দরকারে সে টিচারের বিল্ডিংয়ে গিয়ে নক করে টিচারের থেকে পড়া বুঝে আসতে পারে। খেলাধুলা একসাথে করতে পারে। আমরা যেটা এনকারেজ করি, এই যে তুমি ফেরার সময় 1 ঘন্টা টাইম বাঁচালে, আসার সময় যে 1 ঘন্টা টাইম বাঁচালে ওটা পড়াশোনা করো, সকালবেলা উঠে পড়াশোনা করো। এই যে তুমি 1 ঘন্টা ফেরার টাইমটা বাঁচালে, এটা কলেজ আওয়ার্সের পরে তুমি 1 ঘন্টা খেলাধুলা করে নাও, যাতে তোমার মন মেজাজ ভীষণ ভালো হয়ে যায়। পড়াশোনা এই ক্লাস, তারপরে খেলাধুলার পরে পড়াশোনায় বসো, পড়াশোনাটা মন দিয়ে করো, রাত অবধি পড়াশোনা করো। খাওয়ার সময়টা ফিক্সড, মানে এরকম যে ইনডিসিপ্লিনটা যে কোনো দিন রাত্রি 9:30টায় খেলাম, কোনো দিন রাত 10:30টায় খেলাম, কোনো দিন রাত 11টায় খেলাম, কোনো দিন রাত 12টায় খেলাম, তার কোনো সুযোগ নেই। খাওয়ার ফিক্সড টাইম 8:30টা থেকে 9টার মধ্যে খাওয়া। জাস্ট খাওয়ার টাইমে গেলে খেলে সঠিক সময় খাওয়া শেষ হলো। যখন খাচ্ছ তখন টিচার স্টুডেন্ট একসাথে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে, তার মানে টিচার তোমাকে সেখানে অন দ্য টেবিল ডিসকাস করছে। আমরা বলি না সে ওভার লাঞ্চ ডিসকাস করবো, ওভার ডিনার ডিসকাস করবো, এরকম ডিসকাশন আর কি। খাবার টেবিলে বসে টিচার আর স্টুডেন্ট ডিসকাশন করছে। কোনো পড়া বুঝতে অসুবিধা হয়েছে সেটা ডিসকাশন হচ্ছে। সেই ডিসকাশন হওয়ার পরে খাওয়া দাওয়া শেষে আবার হোস্টেল রুমে ফেরত যাও, গিয়ে আবার পড়াশোনা নিয়ে বসো, একসাথে পিয়ার্স পড়াশোনা করো, করে সঠিক সময় শুয়ে পড়ো। সেখানেও সেই সময় হোস্টেল ওয়ার্ডেন উইল টেক কেয়ার যে অনেক রাত অবধি জেগে থাকছো না, তাতে সঠিক একটা ডিসিপ্লিন তৈরি হলো। সকালে সঠিক সময় উঠতে পারলে, উঠে জলখাবার খেয়ে একটু পড়াশোনা করে আবার ক্লাসে চলে এলে। এবারে আসি ক্লাস আওয়ার্সে কি হচ্ছে, কি করানো হচ্ছে। দেখো, কোনো স্টুডেন্ট যখন আমার কাছে আসছে তখন প্রথমত হচ্ছে যে আমার কাছে একটা স্টুডেন্ট কলকাতা থেকে বা বেঙ্গলের অন্যান্য জায়গা থেকে গার্জিয়ান স্টুডেন্টকে নিয়ে আসলো, নিয়ে আমার কাছে এলো। সে ভর্তির জন্য আমার সাথে সাপোজ কথা বললো যে আমি আমার স্টুডেন্টকে ভর্তি করছি। এবার দেখো, বাবা মার অনেক সময় টেনশন থাকে যে ছেলেকে বা মেয়েকে আমি এত দূরে পাঠিয়ে দিলাম, এখানে কি কেউ আছে যার সাথে কথা বলতে পারি? আমি কিছুটা সময় মাসের এখানে থাকি, না হলেও মাসে 5 থেকে 10 দিন আমি এখানে থাকি। যখন এখানে থাকি সবাই জানতে পারে যে আমি এখানে আছি। তখন কিন্তু গার্জিয়ানসরা এসে আমার সাথে দেখা করে, আমার সাথে কথা বলে যায়। তার যদি কোনো সুবিধা থাকে, অসুবিধা থাকে, সেগুলো আমার সাথে ডিসকাস করে। যদি কোনো অসুবিধা থেকে থাকে আমি সঙ্গে সঙ্গে সেটাকে সলভ করতে পারি। খুব সহজেই এই অ্যাভেলেবিলিটি হয়ে যায়, মানে সহজে আমার সাথে গার্জিয়ানরা মিট করতে পারছে এবং আমি স্টুডেন্টদের সাথে বেশিরভাগ সময়টা ওখানে কাটাতে পারছি। এবার যে গার্জিয়ান আমার কাছে এলো সে তো একটা স্বপ্ন নিয়ে এসছে। স্বপ্নটা কি? যে আমার ছেলে বা মেয়ে একটা ভালো চাকরি পাবে, আমার ছেলে বা মেয়ে বেসরকারি চাকরি করবে বা সরকারি চাকরি করবে, কোনো একটা চাকরি করবে, আমার ছেলে বা মেয়ের একটা নিজস্ব কোম্পানি হবে, এন্টারপ্রেনিয়রশিপ করবে, বা আমার ছেলে বা মেয়ে ভবিষ্যতে বিদেশে যাবে, গিয়ে বিদেশে হায়ার স্টাডিজ করবে। এই রকম স্বপ্ন নিয়ে সে আসে। তার যে স্বপ্নটাই হোক সেইটাকে বাস্তবায়িত করার জন্য আমরা কি করি? গভর্নমেন্ট জব যে এক্সাম, সেই এক্সামের যে প্রিপারেশন, সেটা আমরা আমাদের রুটিনের মধ্যে ইনকর্পোরেট করে দিয়েছি। মানে 8টা সেমিস্টার হোক বা 6টা সেমিস্টার হোক একটা স্টুডেন্টের, যতগুলোই সেমিস্টার হোক, তত সেমিস্টার ধরে প্রত্যেক সেমিস্টারে সে কিন্তু গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড যে স্টাডি, তার একটা মানে পেপার সিলেবাসের মধ্যে ইনকর্পোরেটেড। মানে তাকে বাইরে কোথাও গিয়ে পড়াশোনা করতে হচ্ছে না গভর্নমেন্ট জবের জন্য, সেটা ইনকর্পোরেটেড ইন দ্য সিলেবাস। মানে সে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 8টা সেমিস্টারে 8টা পরীক্ষা দিয়েছে, যেটা গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড ট্রেনিং। এই ব্যাপারটা ইনকর্পোরেটেড। যদি সে নর্মাল চাকরি করতে চায় তাহলে আমরা কিন্তু বসে থাকি না কবে সে 4th ইয়ার হবে, মানে 7 সেমিস্টার হবে তবে তার ট্রেনিং শুরু হবে। তার ট্রেনিংটা ইনকর্পোরেটেড উইদিন দ্যাট সেম পেপার। মানে ফার্স্ট সেমিস্টার থেকে সে সেই পড়াশোনাটা করছে। সে যে ভালো করে কথা বলতে পারে তার জন্য তার ট্রেনিং, সে একটা স্পিচ দিতে উঠলো বা সে গ্রুপ ডিসকাশন হবে, গ্রুপ ডিসকাশনের জন্য প্রিপারেশন, এই সবগুলো ইনকর্পোরেটেড উইদিন দ্য সিলেবাস, যাতে করে সে বেসরকারি চাকরির জন্যও তৈরি, সরকারি চাকরির জন্যও তৈরি। সেই জন্য সেই প্রথম কথাটায় ফেরত আসি, আমাদের স্টুডেন্টরা আজকে পৃথিবীর সমস্ত জায়গায় টপ পজিশনে বসে আছে। এবারে আসি যে যদি সে এন্টারপ্রেনিয়র হতে চায়, মানে সে তার নিজস্ব কোম্পানি করতে চায়, তার জন্য এন্টারপ্রেনিয়রশিপ যে পেপার, সেটাও আমাদের সিলেবাসের মধ্যে ইনকর্পোরেটেড। সে শিখে বেরোচ্ছে যে কি করে আমি একটা এন্টারপ্রাইজ তৈরি করতে পারি, তার লিগ্যালিটিস কী কী, তার কী কী দিক আছে,
এবং আমাদের যে সেল আছে এন্টারপ্রেনিউরশিপ সেল, সেখান থেকে ফেসিলিটেট করা হয় যাতে স্টুডেন্টরা যদি তার ফান্ড লাগে সেই ফান্ড আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের সাথে যোগাযোগ করিয়ে দিই, বা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে অনেক সময় আমরা নিজেরা ভেঞ্চার ফান্ডিং করে একটা কোম্পানি তৈরি করতে সাহায্য করি। সেই কোম্পানিটা কিন্তু অলরেডি এস্টাবলিশড হয়, সেই স্টুডেন্টটা পাস আউট হওয়ার আগেই এস্টাবলিশড হয় উইদিন দ্য ক্যাম্পাস। তারও আমাদের জায়গা করা আছে যেখানে স্টুডেন্টরা সেই কোম্পানিটাকে ফর্ম করে তারপরে কলেজ থেকে পাস আউট হয়। আর যদি সেটা না হয়, যদি কোম্পানিটা সে মানে কন্টিনিউ করতে চায়, তাহলে তার কাছে কিন্তু চাকরি আছেই। চাকরি না পেয়ে আমরা একটা স্টুডেন্টকে পাস আউট হতে দিই না। উই সে placement at UEM Jaipur continues till the last willing student is satisfactorily placed। এই কথাটা আমরা জায়গায় জায়গায় বলি, জায়গায় জায়গায় লিখে রাখি। আমরা বলি যতক্ষণ না একটা স্টুডেন্ট তার ইচ্ছা মতো চাকরিটা পাচ্ছে, যেটা সে স্যাটিসফ্যাকশন পেয়েছে, যতক্ষণ না পাচ্ছে আমরা তার জন্য চেষ্টা করতে থাকি। এবং আমরা তাকে পাস আউট হতে দিই না মানে কি, আমাদের এক্সাম সেল থেকে দেখুন যে ক্লিয়ারেন্স নেওয়া হয়, যে তোমার লাইব্রেরির সমস্ত বই ক্লিয়ার করা আছে, তোমার হোস্টেল রুমের সমস্ত জিনিস ক্লিয়ার করা আছে, হোস্টেল রুম তুমি প্রপারলি হ্যান্ড ওভার করে দিয়েছো। যখন সে 4 বছর বাদে পাস আউট হয়ে বেরোচ্ছে, তখন আরেকটা ক্লিয়ারেন্স নেওয়া হয় যেটা প্লেসমেন্ট সেল প্রোভাইড করে। সেই ক্লিয়ারেন্সটা হচ্ছে প্লেসমেন্ট সেল লিখিত দেয় যে হ্যাঁ, এই ছেলেটা তার ইচ্ছা, তার যেটা দরকার সেই জায়গায় সে প্লেসড হয়েছে। সেটা হায়ার স্টাডিজ হতে পারে, সেটা তার নিজস্ব কোম্পানি হতে পারে, বা কোনো একটা কোম্পানিতে চাকরি হতে পারে। সেইটা যতক্ষণ না পায় ততক্ষণও তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয় না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সে যদি হায়ার স্টাডিজে যেতে চায়, তার জন্য আমরা সমস্ত স্টুডেন্টকে অপশন দিই যে তোমরা রিসার্চ পেপার, আমাদের যে 50টা কনফারেন্স হয় সেখানে তোমাদের রিসার্চ পেপার প্লেস করো। সেই যে রিসার্চ পেপার তারা প্লেস করে, সেই রিসার্চ পেপার তারা বড় অনেক সময় বিদেশে গিয়ে, অনেক সময় অনলাইন মোডে তারা বড় সব প্রফেসর্স বা নোবেল লরিয়েটস যারা আছে তাদের কাছে প্রেজেন্ট করে। যারা বিদেশে যেতে পারে ভালো, তাদের তো ডাইরেক্টলি এসব বড় প্রফেসর্সদের সাথে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে, যার থেকে সে বাইরে যাওয়াটা তার কাছে অনেক সুবিধা হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় অনেক দেশে স্কলারশিপ প্রোভাইড করি যাতে স্টুডেন্টরা যেতে পারে। আর যারা না যেতে পারে তাদের জন্য যত বড় ইউনিভার্সিটি আছে, হার্ভার্ড হোক, MIT হোক, গুগলের মানে অর্গানাইজেশন হোক, বা মাইক্রোসফট হোক, তাদের সমস্ত কোর্স ফ্রি অফ কস্ট প্রোভাইড করা, যার জন্য কলেজের কিন্তু, আমাদের ইউনিভার্সিটির কিন্তু অনেক খরচা হয়, কিন্তু স্টুডেন্টরা সেগুলো ফ্রিতে পায়। এবং সেগুলো সে যতগুলো ইউনিভার্সিটির যত কোর্স আছে উইথ সার্টিফিকেট তারা ফ্রি অফ কস্ট করতে পারে। মানে এমন হতে পারে একটা স্টুডেন্ট বিফোর হি পাসেস আউট অফ UEM জয়পুর 4 বছরে সে গুগলের 3টে কোর্স, মাইক্রোসফটের 3টে কোর্স উইথ সার্টিফিকেট, স্ট্যানফোর্ডের 3টে কোর্স, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটির 4টে কোর্স, এরকম করে সে সার্টিফিকেট নিয়ে পাস আউট হয়ে বেরোচ্ছে। যার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট ওয়েল প্লেসড হয়, একটা সুন্দর লাইফ লিড করে, যার মধ্যে পড়াশোনা আছে, প্রচুর লাফালাফি মানে যাতায়াত নেই, পড়াশোনা প্রচুর আছে, স্টুডেন্টসদের সাথে, পিয়ার্সদের সাথে অনেক সময় কাটানো আছে, যার মধ্যে খেলাধুলা আছে, হোলিস্টিক এডুকেশন আছে, সব দিক দিয়ে সে বড় হচ্ছে। তার মধ্যে ফেস্ট আছে, যে সে গান করলো, নাচ করলো, কবিতা করলো, কারণ ক্যাম্পাসে থাকছে, ক্যাম্পাসের মধ্যে সমস্ত প্রায় নাচের টিচার, গানের টিচার সবাই ক্যাম্পাসের মধ্যে আছে, সে শনিবার রবিবার করতে পারে। ফলে এই সমস্ত দিকগুলো তার এক্সপ্লোর করা হয়, ফলে একটা হোলিস্টিক্যালি ডেভেলপ করে একটা স্টুডেন্ট পাস আউট হয়ে বেরোয়। তাই আমার মনে হয় এই কারণেই দলে বেঙ্গল থেকে সেটা অনেক স্টুডেন্ট প্রত্যেক বছরই 200 হোক 300 হোক প্রায় স্টুডেন্ট সেখানে পড়তে যায়। এবং হোম আউটসাইড হোম একটা সুন্দর জায়গা গড়ে উঠেছে। ক্যান্টিনে গেলেই দেখতে পাবেন প্রচুর বাঙালিরা বসে আড্ডা দিচ্ছে, আবার অন্যান্য দেশের ছেলেমেয়েরাও আছে, অন্যান্য জায়গার ছেলেমেয়েরা আছে, যাদের সাথেও একটা কন্টিনিউয়াস হচ্ছে। সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা, কেউ চাইনিজ খেতে ভালোবাসে, কেউ সাউথ ইন্ডিয়ান খেতে ভালোবাসে, কেউ নর্থ ইন্ডিয়ান খেতে ভালোবাসে, কেউ শুধু বাঙালি ফুডই পছন্দ করে, সেই ব্যবস্থাও কিন্তু আছে। চমৎকার বললেন প্রফেসর চ্যাটার্জি। অনেকটা বেশি বললাম বোধহয়। না, ঠিক আছে, প্রফেসর চক্রবর্তীর অভিজ্ঞতাটা শুনবো। যদিও কলকাতার দায়িত্বে আপনি থাকলেও আপনাদের এখানে তো আর এরকম ডিভিশনের কোনো ব্যাপার নেই, এভরিবডি উইল গো এভরিওয়্যার। দেখুন, আমাদের সিলেবাস সেম, আমাদের টিচিং লার্নিং মেথড সেম। আমি নিজে জয়পুরকে খুব লাইক করি, আমি মাঝে মাঝেই যাওয়ার করি এবং আমার খুব ভাল লাগে ওখানে ছাত্রছাত্রীদের সাথে মিশে। ওখানে না একটা অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত মানে মাঝে মাঝে পিকক আসে ক্যাম্পাসে, গ্রিন ক্যাম্পাস, হ্যাঁ, এবং এত সুন্দর অ্যাম্বিয়েন্স। যদিও ধরুন UEM কলকাতা হচ্ছে মেইনলি ডে স্কলারদের জন্য,
আছে কিছু হস্টেলস আছে, বাট মেনলি হ্যাঁ। কম আছে, কিন্তু ইউএম জয়পুর ইজ মেনলি রেসিডেন্সিয়াল ক্যাম্পাস। তো সেই একটা বড় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের তো ব্যাপার আছেই, যে ওখানে ক্যাম্পাসেই বেশিরভাগ টিচাররা থাকে, এবং রাত্রে যেমন প্রফেসর চ্যাটার্জি বললেন, রাত্রে ডিনার একসাথে অনেক সময় টিচাররা স্টুডেন্টরা মিলে ডিনার করছে, বা সেটা আপনারও অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমারও আছে অভিজ্ঞতা, এবং সেই জন্যে ওটা একটা আলাদা মানে এক্সপোজার আছে। এবং আমি দেখেছি যে বহু ছাত্রছাত্রীরা কিন্তু বাড়ি থেকে একটু দূরে গিয়ে পড়তে চায়, কারণ চায় যে তারা একটু ইন্ডিপেন্ডেন্স বলুন, একটু মানে নিজের পায়ে দাঁড়ানো, বা বিভিন্ন স্টেটের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল হবে। হ্যাঁ, যার জন্য ধরুন আজকে এত ছেলেমেয়েরা বেঙ্গল থেকে কেন ব্যাঙ্গালোর যাচ্ছে, কেন দিল্লি যাচ্ছে, কেন হায়দ্রাবাদ যাচ্ছে, বা কেন উড়িষ্যায় যাচ্ছে, এই কারণেই যে তারা মানে একটু অন্য স্টেটে গিয়ে পড়বে, তারা মনে করছে যে আমি এতে একটু ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড হব, একটু মানে অন্যান্য স্টেটের বন্ধু বান্ধব জোগাড় করব। তো সেইটা কিন্তু যারা আইএম ইউএম গ্রুপে পড়তে চায় এবং সেই ব্যাপারটা চায় যে একটু ইন্ডিপেন্ডেন্স, একটু নতুন বন্ধু বান্ধব অন্য স্টেটের, তাদের জন্য কিন্তু ইউএম জয়পুর হ্যাঁ একটা দারুণ সলিউশন, যেখানে কমপ্লিটলি একটা গ্রিন ক্যাম্পাস, বিশাল ক্যাম্পাস, রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, ভেতরে সব রকম স্টেশনারি বলুন, ওষুধপত্র বলুন, হসপিটাল বলুন, এবং মানে কেনাকাটা যা করতে চাইতে পারে, 6-7 রকমের ক্যান্টিন আছে, ক্যাফেটেরিয়া আছে, যেখানে চাইনিজ, টিবেটিয়ান, বেঙ্গলি, নর্থ ইন্ডিয়ান সব রকমের খাওয়া দাওয়া পাওয়া যায়। এবং সেটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে একটা দারুণ অপরচুনিটি, এবং দিল্লিতে প্লেসমেন্টের অপরচুনিটিটা কিন্তু ওখানে দুর্দান্ত, কারণ ওখান থেকে তো দিল্লি একদম পাশে, 3 ঘন্টা দূরে, মানে গাড়ি করে টিচাররা নিয়ে চলে যায় বা বাসে করে নিয়ে চলে যায় যখন বড় ক্যাম্পাসিংগুলো হচ্ছে। ওখান থেকে কিন্তু দিল্লিতে মানে এনসিআর মানে কিন্তু গুড়গাঁও এবং নয়ডা দুটোই, যে এত ভালো অপরচুনিটি কিন্তু জয়পুরেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া সেটা সম্ভব নয়। সুতরাং যারা আইএম ইউএম গ্রুপের কোয়ালিটি চায় কিন্তু একটু বাড়ি থেকে দূরে পড়তে চায়, বা একটু হস্টেলে থেকে পড়তে চায়, বা একটু মানে অন্য স্টেটের বন্ধু বান্ধব হয়ে একটু ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, তাদের জন্য ইউএম জয়পুরটা একটা মানে দুর্দান্ত সলিউশন, আদর্শ সলিউশন। একদম এত রিজনেবল কস্টে এত ভালো কোয়ালিটি আর কোথাও পাওয়া সম্ভব নয়, কারণ ব্যাঙ্গালোর বা দিল্লির অন্য যে সলিউশনসগুলো আছে, যে ইউনিভার্সিটিসগুলো আছে, তাদের কস্ট আমাদের 3 গুণ। তো সুতরাং খুব ভালো অপরচুনিটি, এবং নট অনলি দ্যাট, ভালো অপরচুনিটি, টিচিং লার্নিং ভালো। এখান থেকে মানে আইআইটিসে মাস্টার্স পিএইচডি করতে ভুড়ি ভুড়ি ছেলেমেয়েরা যায়, সব হাই এন্ড ড্রিম অফার্স, সুপার ড্রিম অফার্স পাচ্ছে প্রচুর ছেলেমেয়েরা। এখান থেকে বিদেশে জার্মানি পড়তে তো ঢেলে ছেলেমেয়েরা জার্মানি পড়তে যায়, ইউএস পড়তে যায়, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে পড়তে যায়। তো সুতরাং সেটাও যাদের স্বপ্ন আছে বিদেশে পড়তে যাওয়ার, সেটাও কিন্তু ইউএম জয়পুর থেকে একদম দরজা খোলা আছে। ইনফ্যাক্ট আমরা ইম্পিরিয়াল কলেজ লন্ডনে, আমি আর প্রফেসর বিশ্বয় চ্যাটার্জি, আমরা নামছিলাম লিফট দিয়ে, হঠাৎ লিফটে একজন উঠছে, এই তুমি তো আমাদের এখানে, তখন বলছে হ্যাঁ স্যার পিএইচডি করছি, ইউএম জয়পুর থেকে বিটেক করে ডাইরেক্ট পিএইচডিতে চান্স পেয়ে গেছি ইম্পিরিয়াল কলেজে। তো সুতরাং সেটাই হচ্ছে অপরচুনিটির কোনো মানে অভাব নেই বা কোনো অবস্টেকল নেই, মানে হিউজ নাম্বার অফ ইনফাইনাইট অপরচুনিটিস আছে। এবার যার যেটাতে ন্যাক, কারোর হায়ার স্টাডিজে ন্যাক, কারোর এন্টারপ্রেনারশিপের ন্যাক। ধরুন এন্টারপ্রেনারশিপ যাদের ন্যাক, জয়পুর কিন্তু একটা মানে টেক ইকোসিস্টেম, একটা আপনার এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম। ওখানে কিন্তু সবাই সবকিছু নিজে মেক ইন ইন্ডিয়া বানিয়ে ফেলে, মানে জুগাড় কথাটা তো আমার মনে হয় ওখান থেকে এসছে। ওরা এত সুন্দরভাবে সব রকম যা বানাতে হবে বানিয়ে ফেলে, ওরা কিন্তু বিদেশি গুডসের ওপর অত ডিপেন্ড করে না। তো সেই কালচারটা তো আছে ওখানে, এন্টারপ্রেনারশিপ কালচার। আপনারা জানেন যে রাজস্থান থেকে যে মারওয়াড়ি কমিউনিটিটা সারা দেশে বিদেশে তারা ছড়িয়ে গেছে, কারণ তাদের টাকা পয়সার জন্য না, তাদের ব্যবসায়িক যে বুদ্ধিটা, তাদের যে অ্যাম্বিয়েন্সটা, তাদের যে ইকোসিস্টেমটা, এবং যারা ওইখানে যায় তাদের কিন্তু ওই এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটটা, ওই ইকোসিস্টেমটা কিন্তু তাদের মধ্যেও চলে আসে। সুতরাং আমি হাইলি রেকমেন্ড করব যারা
ধরুন বেঙ্গলের স্টুডেন্ট, কিন্তু তারা একটু বাড়ি থেকে দূরে পড়তে চায়, একটু ইন্ডিপেন্ডেন্স চায়, একটু বন্ধু বান্ধব বানাতে চায় বিভিন্ন স্টেটের, যারা একটু এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটটা তৈরি করতে চায়, তাদের জন্য কিন্তু ইউএম জয়পুর একটা আদর্শ সলিউশন। রিজনেবল কস্টে এত হাই কোয়ালিটি আর কোথাও ইন্ডিয়ায় পাওয়া সম্ভব নয়। একদম সেটা ছোট্ট করে প্রফেসর চ্যাটার্জি আপনাকে বলবো, যেটা আমি প্রায় দেখেছি যে ওখানে বহু মানুষ, বহু ব্যক্তিত্বের মানে আনাগোনা রয়েছে তো বটেই, এবং সেখানকার লোকাল মিনিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাবিদ বা শিক্ষার সঙ্গে যুক্ত এনকারেজ করার জন্য আপনাদের জয়পুরে এতে আসেন, মানে ইউনিভার্সিটির মধ্যে আসেন। সেটা কিভাবে আপনারা ইয়ে করেন? দেখুন, মানে যত মানে স্টুডেন্টরা এমন এমন লোকেদের সাথে কথা বলবে যারা তাদের একটা দিশা দেখাতে পারে, তত সে এনকারেজড হবে, তত তার স্বপ্নটা হবে যে সে সেসব জায়গায় যেতে পারে। তার ফলে আমরা বড় বড় শিক্ষাবিদদের নিয়ে আসি, সেটা বড় বড় ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমএনআইটি ওখানেই রয়েছে জয়পুরে। আমরা জানি যে আইআইটি যোধপুর রয়েছে, সেখান থেকে এমএনআইটি জয়পুর থেকে এরকম বড় বড় শিক্ষাবিদদের আমরা নিয়ে আসি, এবং বিদেশ থেকেও লোকজনকে নিয়ে আসি যারা প্রফেসর্স বিদেশে থাকে। বিদেশে একটা সুবিধা আছে, কিছু কিছু দেশে আছে যে তারা 10 মাসের স্যালারি পায়, অনেক সময় 11 মাসের পায়, কিছু কিছু বিভিন্ন দেশের ওপর ডিপেন্ড করে। তো সেই যে 1 মাস বা 2 মাসে তাদের একটা জায়গা থাকে, সেই সময় অনেকে ইন্ডিয়ায় আসে। তা আমরা সেরকম প্রফেসর্সদের নিয়ে আসি, নিয়ে এসে তারা ইন্ডিয়ায় থেকে আমাদের ইউনিভার্সিটিতে থেকে 1 মাস 2 মাস অনেক সময় থেকে পড়ায়, এবং স্টুডেন্টদের তাতে একটা যোগাযোগ সৃষ্টি হয় সেসব প্রফেসর্সদের সাথে, তাতে তারা ভবিষ্যতে পড়তে যেতে পারে, বা এদেশেও তারা স্টুডেন্টরা যদি থেকে থাকে তাহলেও ওখানে ওদের সাথে কথা বলে তাদের একটা নতুন অ্যাভিনিউ বা নতুন দিক ওপেন হয়ে যায়, যেটা তাদের কিন্তু ভবিষ্যতে হেল্প করে। এইসব লেকচারগুলো তাই জন্য আমরা মাঝে মাঝেই করাতে থাকি, এবং আমার মনে হয় তাদের স্টুডেন্টদের ভালো হয়, ভালো দিক হয়। এবার সঙ্গে সঙ্গে দেখুন অন্যান্য লোকজনও আসতে পারে, যেমন ধরুন কোনো সময় কোনো মন্ত্রী এলেন, কোনো সময় কোনো মানে অন্যান্য ফিল্ডের লোকজন এলেন, কিন্তু যারাই আসুক না কেন প্রত্যেকে কিন্তু একটাই উদ্দেশ্য, যে মোটিভেশন টু দ্য স্টুডেন্ট। আলটিমেটলি ইট ইজ স্টুডেন্ট সেন্ট্রিক। আমি সব করলাম, স্টুডেন্টদের লাভ হলো না, তাহলে সেই জিনিস আমরা করি না। এমন কোনো কাজ করি না যেটা শুধুমাত্র দেখানোর জন্য একটা বিরাট কাজ, স্টুডেন্টদের কোনো লাভ হলো না। আমরা স্টুডেন্টদের লাভ হবে এমন লোককে নিয়ে আসি, তারা এসে কথা বলে, স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করে, স্টুডেন্টরা মোটিভেটেড হয় এবং ভবিষ্যতে তারা সেই পথ ফলো করে, এবং তাতে তারাও ভবিষ্যতে বড় বড় জায়গায় পৌঁছতে পারে। আমরা যেটা আজকে আলোচনার বিষয় রেখেছিলাম সেটা আবারও বলি, যে এগুলোকে বাদ দিয়েও জয়পুরের মতন একটা জায়গা, যেটা প্রয়াত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়ের ভীষণ প্রিয় শহর, একটা দুটো নয় অনেকগুলো ছবির শুটিং করেছেন। একদিকে ফেলুদা তো করেইছেন, তারপরে তার গুপি বাঘার যতগুলো সিরিজ হয়েছে, তাকে জয়পুরে কিন্তু দৌড়ে যেতেই হয়েছে। তার ভালো লাগার জায়গা, আমাদেরও ভালো লাগার জায়গা। তাহলে সে একটা কথা ছিল যে আমরা পড়াশুনোও করব, সেখানে গিয়ে এনজয় করব, কারণ জীবন থেকে না আনন্দটা যদি দ্রুত চলে যায় তাহলে বোধহয় মানে বাস্তব জীবনে সুখটা থাকে না, অসুখের মধ্যে চলে যেতে হয়। জয়পুর কিন্তু আমাদের আনন্দও দেয়, সুখও দেয়। এরপরেই চলে আসবো পরের এপিসোডে কলকাতা, লন্ডন, লন্ডন কলকাতা, পরের এপিসোড। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।